ম্যাপিং আনম্যাপিং এর কাজ যখন পশ্চিমবঙ্গে সবার আগে শেষ হয়েছিল, তখন বামপন্থীরা মন্তব্য করেছিল সব সেটিং এর জোরে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছেন অত্যাচারিতদের হয়ে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য তৃণমূলের প্রতিনিধি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের। আজও সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের আইনজীবী বললেন যে তারা অফিসার চেয়েও পাচ্ছেন না, এবং চেয়েও পাচ্ছেন না বলেই ভিন রাজ্য থেকে অফিসার আনতে হচ্ছে। ইসি চেয়েছে ক্লাস 2 অফিসার, মাত্র 80 জন অফিসারকে দিয়ে রাজ্য সরকার বাকি অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে দিয়েছে। আমার পরের বক্তা প্রদীপ্ত মানবে কিনা জানি না, এই অভিযোগ সত্যি হলে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে এটা মানতে হবে যে সুপ্রিম কোর্টে কার্যত তারা প্রমাণ করিয়ে দিল যে চূড়ান্ত অসহযোগিতা করেছে রাজ্য সরকার। রাজ্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে দেয়নি বলে যে অভিযোগ, সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি নিশ্চয়ই দাদা তোমার মনে আছে, যে কাদেরকে নিয়োগ করতে বলা হয়েছিল, কদিনের জন্য নিয়োগ করতে বলা হয়েছিল বেসরকারি ক্ষেত্র থেকে নিতে হবে কয়েকদিনের জন্য, সরকারি কাজ হচ্ছে। কিন্তু আমি বলছি তৃণমূল এসআইআর বিরোধিতা করতেই পারে, তৃণমূল এসআইআর বিরোধিতা করছে না, বিরোধিতা না করতেই পারে, আমি বলছি রাজনৈতিক দল হিসেবে করতেই পারে, কোনো অসুবিধা নেই। এবং সেই জন্য মিনিমাম সাহায্যটুকু, এবং সেই জন্য যখন ম্যাপিং আনম্যাপিং এর প্রক্রিয়া চলছে দাদা, তোমার এই চ্যানেলে আমরা দেখেছি, ইসিআই এর পোর্টালে দেখেছি যে সব থেকে আগে পশ্চিমবঙ্গের কাজ শেষ হচ্ছে বলে বামপন্থীরা, যারা কখনো হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুল হয়ে যায়, তারা পর্যন্ত বলেছে এই তো সেটিং সব থেকে আগে কাজ শেষ করে দিল। খনার বচন বলছিলেন না দাদা, খনার বচনে বলছে যে যত জালে ব্যঞ্জন মিষ্ট তত জালে ভাত নষ্ট। দাদা, এই রাজনীতি আজকে যখন আমরা দেখছি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এলওপি, 100 বার মমতা বন্দ্যোপাধ্যায় এলওপি, তবে সে চোর এলওপি নয়, তিনি হচ্ছেন লিডার অফ দ্য অপ্রেসড। তিনি যারা অপ্রেসড তাদের হয়ে পাশে দাঁড়িয়েছেন। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে তথ্য কোথায়? বলতেই হয়, এত সবের পরেও রাজ্যের মানুষ যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রইলেন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে মন্তব্য আইনজীবী ফিরদৌস শামীমের। আজ কিন্তু সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট এসআইআর এর বিপক্ষে নয়। যুক্তিগ্রাহ্য কারণে যাদের নাম বাদ পড়েছে তাদের নাম যে বাদ পড়াই উচিত, এবং মুখ্যমন্ত্রীরও সেটার সঙ্গে সহমত হওয়া উচিত, এটাও কিন্তু এই এসআইআর এর নানা পদ্ধতিগত যে সমালোচনা, নানা পদ্ধতিগত খামতি ত্রুটি, এইগুলোর পাশাপাশি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, রাজ্যের মানুষ আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের উপস্থিতির ফলে রাজ্যের মানুষের যে এসআইআর শুনানির যে হয়রানি, সেখান থেকে তারা ছাড় পেয়ে গেল, মুক্ত হয়ে গেল? না, হয়নি। মাইক্রো অবজারভারদের কথা যখন বলছেন যে ভিন রাজ্য থেকে এসছে, তার কারণ ওনারা অফিসার সাপ্লাই করেনি। আচ্ছা, তখন আপনারা তথ্য নির্ভর হয়ে কেন বলতে পারলেন না যে নির্বাচন কমিশন আমাদের 300 জন আধিকারিক চেয়েছিল, এই দেখুন আমরা 500 জন আধিকারিকের তালিকা পাঠিয়েছিলাম, এবং তারপরেও নির্বাচন কমিশন অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে? এই তথ্য তো আমরা শুনতে পেলাম না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সাংবিধানিক পদাধিকারী হয়ে সেখানে উপস্থিত হলেন, এতটা সত্ত্বেও তিনি কিন্তু তথ্য নির্ভর হয়ে গেলেন না। ফলে খুব পরিষ্কার যে রাজ্যের মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই রইলেন। নির্বাচন কমিশন কেন এই তথ্য দিয়ে জানাবে না যে 58 লাখ নাম এই বাদ যাওয়ার পরে কতজন ফর্ম 6 জমা দিয়েছে, কতজন ফর্ম 7 জমা দিয়েছে? একজন ভারতীয় নাগরিকের অধিকার, সেই অধিকার যখন খর্ব হচ্ছে, সেটার বদলে, সেটা এ সম্পর্কে অ্যাড্রেস করার বদলে আমরা এখন অ্যাড্রেস করছি কি গ্যালারি শোকে। থাকা সত্ত্বেও ইচ্ছে করে বাঙালি অফিসার নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি, ফলে রাজ্যের বাঙালিদের ভুগতে হয়েছে তৃণমূল সরকারের জন্যই। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে অভিযোগ বিজেপির প্রতিনিধি অভ্র সেনের। মাননীয় প্রধান বিচারপতি প্রকাশ্যে নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিয়েছেন যে উদ্দেশ্য কিন্তু প্রকৃত ভোটারকে বাছা, একজন জেনুইন ভোটদাতার নামও যেন বাদ না যায়। নোটিশ দেওয়ার আগে ভালো করে খতিয়ে দেখে তারপর পাঠাতে হবে। এই হ্যারাসমেন্টের মূল কারণ হচ্ছে তৃণমূল সরকার। তৃণমূল সরকার বাঙালি অফিসারদের দেয়নি থাকা সত্ত্বেও। কেন বাঙালি অফিসার আসবে? কেন বাঙালি অফিসার দেওয়া হবে না থাকা সত্ত্বেও? এই বিপদের মুখে, এই হ্যারাসমেন্টের মুখে বাঙালিদের পড়তে হবে কেন? হ্যারাসমেন্টটা দিলে ওই বক্তৃতারও তো হয়েছিল। আবার নিউজপেপার রিপোর্ট তুলে দিচ্ছি, অশোক দাস, আপনারা দেখিয়েছেন সুমনদা, একজন বিএলও তাকে থ্রেট করলো, হ্যারাস করলো, কে? তৃণমূলের কাউন্সিলর। এই পর্যায়ে হ্যারাস করলো যে ভদ্রলোক সুইসাইড করতে বাধ্য হলো। সেই হ্যারাসমেন্টটা আমরা ভুলে যাব? আর আরেকটা অভিযোগ শুনলাম, দারুণ সব বক্তব্য, তো দারুণ সব জানতার লোকজন তৃণমূলের। আমি বলছি অন্য রাজ্য থেকে কেন আসছে? বিজেপি শাসিত রাজ্য থেকে নাকি আসছে, তাই তারা সেই অফিসারগুলো নাকি বিজেপি। তাই যদি হয় তাহলে
তোমার রাজ্য, যেটা আমাদেরও রাজ্য, তোমরা সরকারে আছো, এই রাজ্যের বাঙালিদের যদি তোমরা দিতে তাহলে তো তোমাদের লোক হতো, তাহলে দাওনি কেন তোমরা? তাহলে তো এই সিচুয়েশনটাই হতো না যে বাইরের রাজ্য থেকে লোক আসছে। আর আমি একদম ভারতবর্ষের পলিটিক্যাল ম্যাপটা তুলে ধরছি, যে কটা রাজ্য আছে তার মধ্যে 18টা রাজ্যে বিজেপি বা তাদের জোটসঙ্গীরা সরকারে। আরে ভাই, আপনি যেখান থেকে লোক আনবেন সেখানেই বিজেপি, কিছু করার তো নেই, পুরো দেশ বিজেপি এবং বাংলাও বিজেপি হবে। কয়লা পাচার দুর্নীতির পুরো ব্লুপ্রিন্ট তাদের হাতে। মঙ্গলবার 10 জায়গায় অভিযানের পর বাজেয়াপ্ত করা নথি ঘেটে এমনই দাবি করা হচ্ছে ইডি সূত্রে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, কয়লাকাণ্ডে একাধিক প্রভাবশালীর ভূমিকায় কথা জানতে পেরেছেন তারা। মঙ্গলবারের অভিযানে 2 জায়গা থেকে উদ্ধার হয়েছে নগদ 1 কোটিরও বেশি। পশ্চিমবঙ্গে কয়লা পাচার দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, কিন্তু কতদিনে এই চক্রের মাথা অবধি পৌঁছতে পারবে তারা? কলকাতা, দিল্লি সহ 10 জায়গায় তল্লাশি অভিযানের পর সেই প্রশ্ন ফের সামনে এলো। কয়লা পাচার মামলার তদন্তে মঙ্গলবার একাধিক ঠিকানায় হানা দেয় ইডির টিম। ইডি সূত্রে দাবি, ওই তল্লাশি অভিযানে 2টি জায়গা থেকে মোট 1 কোটি 10 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইডির তল্লাশি চলাকালীন ব্যবসায়ী অমিত বানসালের বাড়ি থেকে থরে থরে নোটের বান্ডিল উদ্ধারের খবর সামনে আসতে থাকে। টাকা গুনতে আনা হয় 3টি মেশিন। ইডি সূত্রে দাবি, হাওয়ালার কারবারি ওই ব্যবসায়ীর মাধ্যমে কয়লা পাচারের টাকা তছরূপ হয়েছে। অমিত বানসাল অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কালো টাকা হাতবদল করেছেন বলেও ইডি সূত্রে দাবি। যেটা ইডি সূত্রের খবর, 1 কোটি 10 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এবং শুধু টাকা নয়, এছাড়া প্রচুর ডিজিটাল এভিডেন্স এবং কয়লার যে সিন্ডিকেট কিভাবে চলতো তার যাবতীয় ব্লুপ্রিন্ট পাওয়া গেছে। এমনকি ইডি আধিকারিকরা দাবি করছেন যে এমন কিছু ডিজিটাল এভিডেন্স এবং হোয়াটসঅ্যাপের চ্যাট পাওয়া গেছে, যেটা কিন্তু গোটা কয়লা পাচারের যে তদন্ত তাকে একটা নতুন দিশা দেখাবে। ইডি সূত্রে আরও দাবি, তাদের মঙ্গলবারের অভিযানে 1,500 পাতার ডকুমেন্ট ও প্রচুর ডিজিটাল নথি উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে 12টি মোবাইল ফোন। এই সূত্র ধরে ইডির তরফে দাবি করা হচ্ছে, কয়লা পাচারের যে সিন্ডিকেট চলতো তার পুরো ব্লুপ্রিন্ট তাদের হাতে এসেছে। ইডি সূত্রে দাবি, মাইনিং থেকে ট্রান্সপোর্টেশন, কারা টাকা নিত এবং কোথায় টাকা যেত, যাবতীয় তথ্য পাওয়া গেছে বাজেয়াপ্ত মোবাইল ফোনে। একাধিক চ্যাট হিস্ট্রিতে এই সংক্রান্ত তথ্য মিলেছে। এই পুরো চক্রে একাধিক পুলিশ কর্তা ও প্রভাবশালীর ভূমিকা রয়েছে বলে ইডি সূত্রে দাবি। মঙ্গলবার কয়লা পাচার মামলার তদন্তে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় ইডি। কয়লা পাচার করে যখন রাস্তায় পাঠানো হতো ট্রাকে, কারা কারা টাকা নিত, প্রোটেকশন মানি কাদের কাছে গেছিল এবং মনোরঞ্জন মণ্ডল রাজ্য পুলিশের একজন পুলিশ অফিসার, তার বাড়ি থেকেও কিন্তু বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ইডি আধিকারিকরা দাবি করছেন যে আগামী দিনে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত যদি কারোর করার হয় করবে, কিন্তু যে মামলাগুলো দায়ের হয়েছে 2020 সাল বা 2021 সালে, 5 বছর 6 বছর শীতঘুমে থাকার পর ভোটের সময় এসে যে এজেন্সির নড়াচড়া, এটাতে মানুষ বুঝে যান যে সামনে ভোট আছে, বাকি আইনের পথে চলবে। মুখ্যমন্ত্রী যাদের বাঁচাতে চেয়েছিল শেষ পর্যন্ত তাদের বাঁচাতে পারবে না, কারণ কয়লা কেলেঙ্কারির আরও বহু তথ্য ইডির হাতে চলে এসছে। মুখ্যমন্ত্রী যাদের বাঁচাতে চাইছে তাদের ঘর পর্যন্ত তদন্ত যাবে এবং কেউ রেহাই পাবে না, এটাই আমাদের বিশ্বাস। ইডি সূত্রে দাবি, কয়লাকাণ্ডে তাদের স্ক্যানারে থাকা প্রত্যেকের ভূমিকাই খতিয়ে দেখা হচ্ছে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, দুর্নীতির মাথার নাগাল কবে পাবে ইডি? প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।